আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 3 নম্বর ফরম্যাট ওয়ার্কিং ক্যাপিটাল প্রথম অধ্যায় 3 নম্বর ফরম্যাট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট ফিক্সড কস্ট বেসিস এখানে কিছু কস্ট থাকবে স্থির ব্যয় এখন এই স্থায়ী ব্যয়গুলো প্রোডাকশন বাড়ালেও কিন্তু খরচ বাড়ে না আর প্রোডাকশন কমালে খরচ কমে আচ্ছা যাদের এই যে হ্যাঁ সব মিউট করে ফেলেন এখন ফিক্সড কস্ট গুলো কিভাবে ট্রিটমেন্ট দিব আমরা এইখানে যে সমস্ত ওয়ার্কিং ক্যাপিটাল গুলো পাবো সেগুলো সব বিগত সালে যা উৎপাদন হয়েছিল তার থেকে একটু বৃদ্ধি করা হবে অথবা কমানো হবে যখনই প্রোডাকশন বাড়ানো হবে সব খরচই বাড়বে কিন্তু ফিক্সড কস্টটা বাড়বে না তখন ফিক্সড কস্টের একটা ওয়ার্কিং করে নিতে হবে আমাদের আসসালামু আলাইকুম আসছে আমি ক্লাস নিয়েছি তো এখন আমাদের এখানে প্রথম বলছে রানা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কারেন্টলি ইউটিলাইজ 70% অফ ইট দ্য ক্যাপাসিটি প্রোডাকশন 70% এ কত হাজার ইউনিট হয় উৎপাদন 7000 ইউনিট উৎপাদন পার ইয়ার উইথ দ্য ফলোইং কস্ট প্রাইস স্ট্রাকচার কেমন ব্যয় হয়েছিল 70% এ বলছে র মেটাল প্রতি ইউনিট 10 টাকা ওয়েজেস 8 টাকা আর ওভারহেড বলছে যে 50% অফ ওয়েজেস এটা আগে পড়তে হবে তাহলে ওয়েজেস হচ্ছে 8 টাকা তার 50% হলো 4 টাকা এই 4 টাকার মধ্যে 50% ফিক্সড দুটো 50 দেখে অনেকের আবার মাথা ঘোরাচ্ছে যে আবার কি তাহলে প্রথমে আমরা ওভারহেডের রেট বের করলাম 4 টাকা তার ভিতরে 50% ফিক্সড আছে আর 50% ভেরিয়েবল আছে ভেরিয়েবল নিয়ে কোনো টেনশন নেই ফিক্সডটা নিয়ে আমাদের যত কাজ আর সেল প্রাইস 25 টাকা আচ্ছা এবার আছে নিচে বলছে স্টোরিং পিরিয়ড র মেটাল 2 উইকস এখন বলছে কি যে র মেটাল 2 সপ্তাহ অবস্থান করে ওয়ার্কিং প্রসেস অন উইক 1 উইক মানে 1 সপ্তাহ ফিনিশ গুডস 2 উইক 2 সপ্তাহ ক্রেডিট পিরিয়ড অফ ডেবিটর্স 1.5 মান্থ আর ক্রেডিটর্স 1 মান্থ ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 7 ডে এখানে ডেজ বলেছে কিন্তু এন্ড ওভারহেড 15 ডেজ তাহলে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ডেইলি বেসিস ওভারহেড ডেইলি বেসিস ক্রেডিটর এবং ডেবিটর্স মান্থলি বেসিস আর র ম্যাটেরিয়াল ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুডস এগুলো সব উইকলি বেসিস এই তো কনভার্সন পিরিয়ড আচ্ছা এবার বলছে দ্য কোম্পানি প্ল্যান টু প্রডিউস উৎপাদন করার জন্য পরিকল্পনা করছে 10,000 ইউনিট নেক্সট ইয়ার আচ্ছা আমাদের চলতি বছরে কিন্তু 7,000 ইউনিট চলতেছিল এর মধ্যে বলছে যে এই পরবর্তী বছরে কি হবে 10,000 ইউনিট উৎপাদন হবে উৎপাদন হলে পার ইউনিট র মেটাল ঠিক থাকবে ওয়েজেসও ঠিক থাকবে শুধুমাত্র ওভারহেডে যে একটু ওয়ার্কিং করে নিতে হবে এখানে ফিক্সড কস্টটা চেঞ্জ হবে না ফিক্সড কস্টটা স্থির থেকে যাবে ওই জন্য রেট চেঞ্জ হবে যেমন আগে রেট ছিল কত বলেছিলাম 60 টাকা এবার ওয়ার্কিং করবো 10,000 ইউনিটের জন্য এখানে একটু 4 টাকার কম চলে আসবে উৎপাদন বাড়ালে ফিক্সড কস্ট কমে আসে আচ্ছা তাহলে আসি এইটুকু ওয়ার্কিং করতে হবে প্রথমে যে ফিক্সড কস্ট ওভারহেড পার ইউনিট এই ওভারহেড কস্ট পার ইউনিট এটা ওয়ার্কিং করব তারপর অঙ্ক শুরু করব নিচে লিখলাম ক্যালকুলেশন অফ টোটাল কস্ট অফ 10,000 ইউনিট র মেটেরিয়াল 10 টাকা আগে যা ছিল এখনো তাই আছে ওয়েজেস 8 টাকা এটা ঠিক আছে ওভারহেড ভেরিয়েবল 2 টাকা 4 টাকার অর্ধেক কত হয় 2 টাকা আর ফিক্সড 2 টাকা ছিল তাহলে 2 টাকার আবার কি করতে হবে 7,000 ইউনিট ছিল যখন 2 টাকা ছিল পূর্বে উৎপাদন হয়তো 7,000 তাহলে 2 টাকা গুণন 7,000 তার মানে 14,000 টাকা এই টোটাল ফিক্সড কস্ট ছিল 14,000 টাকা এখানে 14,000 কে আমরা 10,000 ইউনিট দ্বারা ভাগ করিলাম তাহলে ইউনিট প্রতি 1 টাকা 40 পয়সা অর্থাৎ ওভারহেড হলো এখন 3 টাকা 40 পয়সা আর লেবার তো আগেরটা আছে ম্যাটেরিয়াল আগেরটাই আছে সব মিলে কত টাকা 21 টাকা 40 পয়সা কি এটা ওয়ার্কিংটা বুঝতে কি অসুবিধা হয়েছে স্যার এই যেখানে যে ওভারহেডটা এটা একবার বুঝান না আরেকবার বলুন ওভারহেড 50% ফিক্সড হ্যাঁ বলি
আচ্ছা, প্রস্ত করার সময় শুধু ছোট্ট করে প্রস্ত করতে হয়। আপনি যদি সব বলতে থাকেন তাহলে তো সবই রেকর্ড হচ্ছে এগুলো। ওভারহেডটা আর একবার বুঝান, বাস, ওকে, আর আমার কিছু বলা লাগবে না। ওভারহেডের ভিতরে 2 টাকা ছিল, আগে আমাদের উৎপাদন হইতো 7,000, তো 7,000 গুণন 2 মানে কত টাকা? 14,000 টাকা। এখন এই 14,000 টাকা যে টোটাল কস্ট, এটা কিন্তু আর পরিবর্তন হবে না। এখন আমাদের প্রোডাকশন কিন্তু বেড়ে যাচ্ছে। প্রোডাকশন কত হচ্ছে 7,000 এর জায়গায়? 10,000। তাহলে 14,000 কে 10,000 ইউনিট দ্বারা ভাগ করিলে প্রতি ইউনিট ফিক্সড কস্ট কত আসে? 1 টাকা 40 পয়সা। ক্লিয়ার না? স্যার ওভারহেডটা কিসের উপর কাটছে, মানে 4 টাকাটা কিসে? এই 60 টাকাও তাহলে বোঝাতে গেলে আবার উপরে চলে আসতে হবে, এখানে আসতে হবে। এই 60 টাকা বলছে 50% অফ ওয়েজেস। ওয়েজেস কত ছিল এবার? 8 টাকা। 8 টাকা। তাহলে 8 টাকার 50% কত হয়? 4 টাকা। 4 টাকা। তাহলে ওভারহেড হলো 4 টাকা, ঠিক তো? এর ভিতরে আবার বলছে 50% ফিক্সড, তাহলে কত হয়? 2 টাকা। এই 2 টাকা দিয়ে এবার 7,000 এ গুণ করেন, কত হয়? 14,000 টাকা। তাহলে প্রতি বছরে ফিক্সড কস্ট 14,000 টাকা সংগঠিত হয়। এখন 7,000 দিয়ে ভাগ করেছিলাম বলে 2 টাকা, কিন্তু আমি যদি 14,000 কে 10,000 দিয়ে ভাগ করি কত হবে? 1 টাকা 40 পয়সা, ঠিক না? 1 টাকা 40 পয়সা। এখন এইটুকুই কিন্তু কাজ আমাদের, এই ফরম্যাটের মূল কাজই হচ্ছে এটা, কারণ এর উল্লেখ করে দিয়েছি ফরম্যাটের নামই হচ্ছে ফিক্সড কস্ট বেসিস। ফিক্সড কস্ট নিয়ে আলোচনা হবে এখানে সব। আর ফিক্সড কস্ট মনে রাখবেন, টোটাল যেটা ঘটে, প্রোডাকশন কম হোক আর বেশি হোক, টোটালে কোনো পরিবর্তন হয় না, ইউনিট প্রতি পরিবর্তন হয়, টোটালে ঠিক থাকে। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য কি? ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হলো ইউনিট প্রতি ঠিক থাকে, টোটালে পরিবর্তন ঘটে, মানে টোটাল বেড়ে যায় কমে যায়, প্রোডাকশন বাড়ালে খরচ বাড়ে, প্রোডাকশন কমালে খরচ কমে। আর ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো টোটাল ঠিক থাকে, ইউনিট প্রতি ভেরি করে, ইউনিট প্রতি পরিবর্তন হয়। যেমন 14,000 টাকা ফিক্সড কস্ট, এই অঙ্কে এই কোম্পানির জন্য ফিক্সড কস্ট 14,000 টাকা সবসময় থাকবে। প্রোডাকশন যখনই বাড়ানো হবে ইউনিট প্রতি খরচ কমে আসবে। প্রোডাকশন যদি এখন 6,000 হতো, তাহলে আমরা কি করতাম? 14,000 টাকাকে 6,000 দিয়ে ভাগ করতাম, তাতে 2 টাকা সামথিং পয়সা চলে আসতো, কিন্তু ইউনিট প্রতি খরচ বেড়ে যেত। আচ্ছা, এখন আসি 4 টাকা নিয়ে আলোচনা ছিল, 4 টাকা মিটে গেছে। এখানে আমরা সেই কস্টটাই দেখালাম যে 10,000 ইউনিটের জন্য এখন ইউনিট প্রতি ব্যয় হবে আমাদের 21 টাকা 40 পয়সা। এখন ওয়ার্কিং প্রসেসের ব্যাপার আছে। ওয়ার্কিং প্রসেস কিন্তু র মেটেরিয়াল 100% 10 টাকায় থাকবে, লেবার কি 100% থাকবে না, এটা অর্ধেক হয়ে যাবে। বলেন তো 8 টাকার অর্ধেক কত হয়ে যায়? 4 টাকা। আচ্ছা, এবার আসেন ওভারহেড। আমি কিন্তু 2 ভাগে ভাগ করেছি এখানে, ওভারহেড ভেরিয়েবল এবং ফিক্স দুটো মিলে বলেন 2 টাকার 1 টাকা, 3 টাকা 40 পয়সা। এই 3 টাকা 40 পয়সার অর্ধেক করলে হবে নাকি? হ্যাঁ, এখন আমরা দেখাচ্ছি কি যে আলাদাভাবে আমি লিখে দিছি, যেমন 2 টাকার অর্ধেক 1 টাকা, আর 1 টাকা 40 পয়সার অর্ধেক 70 পয়সা। আসলে 3 টাকা 40 পয়সার অর্ধেক কিন্তু ওই 1 টাকা 70 পয়সা, ঠিক না? তাহলে ওয়ার্কিং প্রসেসটা কি সবাই বুঝতে পারছে? সাব্বির বুঝতে পারছে? জি স্যার। ওকে, সংক্ষিপ্ত কথা বলতে হবে সাব্বির, তাহলে বিসিএস ক্যাডার হওয়া যাবে। তাহলে আমরা এখন ক্লিয়ার, ওয়ার্কিং প্রসেস বুঝতে পারছি, টোটাল কস্ট বুঝতে পারলাম, আর কি? আর তো কিছুই লাগে না। এবার অঙ্কের দিকে চলে যাই। অঙ্কের ভিতরে আমাদের বলা হয়েছিল প্রথমটা উইকলি বেসিস, তারপরে মান্থলি বেসিস, তারপরে ডেইলি বেসিস। এখন এই বেসিস সম্পর্কে কি কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা কনভার্সন পিরিয়ড ডেইলি ধরবো নাকি মান্থলি ধরবো না উইকলি ধরবো? কোনো কিছু না বলা থাকলে যে যে অবস্থায় আছে ওই অবস্থায় লেখা যাবে। আর যদি আপনি পরিবর্তন করতে চান যে আমি সবগুলো মান্থলি ধরবো, সবগুলো ডেইলি ধরবো, সবগুলো উইকলি ধরবো, তাহলে আপনি নোট দিবেন।
আরেকটা সুযোগ আছে, যেখানে ডেইলি ডেইলি লেখা থাকে সেখানে সবগুলো ডেইলি বেসিস ধরে নেওয়াই ভালো। আমরা এখানে একটা নোট দিছিলাম, অ্যাজুমিং দ্যাট অ্যাজাম্পশন 365 ডেজ ইন এ ইয়ার। তা আমরা কি ধরেছি এখানে? এক বছর কয় দিন? 65 ধরেছি। কেন? আমি যদি এখানে 60 ধরি তাহলে কি হবে না? 60 দিন ধরলে হবে না? হ্যাঁ হবে, নোট দিলেই হবে। আমি আমার অঙ্কে 365 ধরেছি, পাশের খাতায় আরেকজন সে 360 ধরবে, তার পাশের খাতায় আরেকজন সে কোনো কিছু ধরবে না, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় পরীক্ষা দিয়ে চলে যাবে। উত্তর তিনজনে তিন রকম আসবে, কিন্তু নাম্বার সবাই সঠিক হবে, কারণ সে তো এটাই করে, তিনটেই সঠিক। ক্লিয়ার? প্রশ্ন উত্তর পাইছেন এবার? ও আমি আবার এখানে মনে হয় আরেকটা ধরেছিলাম না, এখানে বেসিস তো উইকলি দিছিলাম, যেখান থেকে দিন বলা হয়েছিল ওইখানে ইন এ ইয়ার এক বছর 365 ধরে নিয়ে, মানে সবগুলো ধরে নিই। ডেবিটর্স হ্যাভ বিন ডিটারমাইন দ্য সেল প্রাইস, ডেবিটরটা আবার সেল প্রাইস ধরা হয়েছে, প্রফিট দেওয়া ছিল না, তাই দুটো নোট দিছিলাম। এখন আসেন কনভার্সন পিরিয়ড অনুযায়ী আমরা সব ক্যালকুলেশন করি। র মেটেরিয়াল কত ছিল সাব্বির? র মেটেরিয়াল 2 সপ্তাহ, তাহলে 10,000 গুণন 10 টাকা ভাগ 52 সপ্তাহ গুণন 2 সপ্তাহ। এরপরে ওয়ার্কিং প্রসেস, এরপরে ফিনিশ গুডস, নেক্সট ডেবিটর্স। আচ্ছা, টোটাল মিলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট চলে আসলে 41,846 টাকা কারেন্ট লাইবিলিটি। ক্রেডিটর ফর র মেটেরিয়াল, এখন ক্রেডিটর্স মানে বাকি রয়েছে যেটা ক্রেডিট ফর র মেটেরিয়াল বা ল্যাগ ইন পেমেন্ট অফ র মেটেরিয়াল, তাহলে ক্রেডিটর হলো 12 মাস দিয়ে ভাগ দিয়ে 1 মাস দিয়ে গুণ। আচ্ছা, এরপরে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 7 দিন দিয়ে গুণ, 365 দিয়ে ভাগ করে ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড, ওভারহেডটা 15 দিন দিয়ে গুণ করা হলো, সব মিলে লাইবিলিটি চলে আসলো। যাই হোক, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে যায়। এই শেষ, কন্টিনজেন্সি নাই আর লেখা হলো না, কন্টিনজেন্সি শেষ। অঙ্কটা ছোট ছিল, আরেকটা অঙ্ক দেখাবো, ফিক্সড কস্ট। Your company is operating 60% capacity production 24,000 ইউনিট, 60% এ এখনই 24,000 ইউনিট উৎপাদন হচ্ছে পার annum বাৎসরিক। কস্ট প্রাইস স্ট্রাকচার পার ইউনিট আর অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো র মেটেরিয়াল 10 টাকা, ডাইরেক্ট ওয়েজেস 6 টাকা, ভেরিয়েবল ওভারহেড 60 টাকা, ফিক্সড ওভারহেড আছে 2 টাকা। এই ফিক্সড নিয়ে আমাদের সব কাজ। আচ্ছা বলেন তো, এখানে 2 টাকা পার ইউনিট, উৎপাদন হয়েছে কত ইউনিট? 24,000। এই 24,000 2 দিয়ে গুণ করলে 48,000 টাকা হয় না টোটাল? 24,000 গুণন 2 মানে 48,000 টাকা। এটা বলা, হ্যাঁ শিখাচ্ছি কেন, কারণ এর পরে আমরা কিন্তু প্রোডাকশন বাড়াবো, যখনই প্রোডাকশন বাড়াবো তখন ওই 48,000কে আমরা ভাগ করব সেই প্রোডাকশন ইউনিট দিয়ে। আচ্ছা যাই হোক, প্রফিট 4 টাকা, সেল প্রাইস 26 টাকা। এখন নিচে বলা হয়েছে 1 ডিসেম্বর 1993 সাল কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লাইবিলিটি ওয়ার অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো। র মেটেরিয়াল ওরা ক্যালকুলেশন করে দিচ্ছে যে 4,000 ইউনিট গোডাউনে পড়ে আছে যার দাম 40,000 টাকা, তাহলে প্রতি ইউনিট 10 টাকা, এখানে লেখাও ছিল 10 টাকা। আচ্ছা, ওয়ার্কিং প্রসেস আছে 1,000 ইউনিট 16 টাকা, তাহলে ওয়ার্কিং প্রসেস রেট 16 টাকা, 16,000 আছে না এখানে, 16,000 1,000 দিয়ে ভাগ করলে 16 টাকা। ফিনিশ গুডস 3,000 ইউনিট ফিনিশ আছে 66,000 টাকা, এখানে কিন্তু কনভার্সন পিরিয়ড দেয়নি, না দিয়ে শুধু অ্যামাউন্ট গুলো দেওয়া হয়েছে। ডেবিটর্স কারেন্ট অ্যাসেট, ক্রেডিটর্স কারেন্ট লাইবিলিটি, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস লাইবিলিটি। আচ্ছা, লাইবিলিটি ফর এক্সপেন্সেস মানে ওভারহেড, ওভারহেডের লাইবিলিটি দেওয়া হয়েছে। এগুলো কিন্তু সব কারেন্ট লেভেলের ইনফরমেশন। এই 24,000-এর কিন্তু নিচেই আসছে ইন ভিউ অফ ইন একটু সরে গেছে, in view of increased demand for the product, it has been decided that from January 1st 94 সাল, 93 সালে ইনফরমেশন আমরা দেখলাম, 94 সালে আমরা ডিসিশন নিচ্ছি নতুন করে ক্যাপাসিটি বাড়াতে হবে। The company should operate
90% ক্যাপাসিটি, 60%-এ 24,000 ইউনিট উৎপাদন হয়, 1%-এ কত উৎপাদন হয়, আর 90%-এ কত উৎপাদন হয়? 90%-এ এই যে ওয়ার্কিং করে দিছি, 60%-এ 24,000, 90% হবে 36,000 ইউনিট। তাহলে উৎপাদন পরবর্তী বছরে 36,000 ইউনিট উৎপাদন করতে চাই। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেইন দ্য অ্যাডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আপনার প্রশ্ন কি? অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল কত, এটা বের করে দেখাতে হবে। তাহলে অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল যদি বের করতে হয়, তাহলে কারেন্ট লেভেলের ওয়ার্কিং ক্যাপিটালও তো দেখানো লাগবে, তাহলে অতিরিক্ত বোঝাবো কি করে? 93 সালের ওয়ার্কিং ক্যাপিটাল এবং 94 সালের ওয়ার্কিং ক্যাপিটাল, দুটো ওয়ার্কিং ক্যাপিটাল আমরা করব একসাথে। তারপরে আমরা দুইটা ওয়ার্কিং ক্যাপিটালের তুলনা করব, বিয়োগ করে দেখাবো অতিরিক্ত কত। নাইলে কিন্তু অ্যাডিশনাল বের করা সম্ভব না। যে কোনো একটা লেভেল করলে আরেকটা বের করা মানে অ্যাডিশনাল দেখানো যায় না। দুটো ওয়ার্কিং ক্যাপিটাল দেখাতে হবে, দেখে বিয়োগ করলে অ্যাডিশনাল পাওয়া যাবে। আচ্ছা, এরপরে বলছি ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাজ উড বি নেসেসারি ইন ভিউ অফ অ্যাডিশনাল প্রোডাকশন, যা যা দরকার অতিরিক্ত সব ধরেও নিতে পারবে। দ্য প্রাইস অফ দ্য ম্যাটেরিয়াল, রেট অফ ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস অ্যান্ড দ্য সেলিং প্রাইস পার ইউনিট উইল রিমাইনিং আনচেঞ্জ। আগে র মেটেরিয়ালের দাম যা ছিল, লেবারের রেট যা ছিল এবং সেলিং প্রাইস ও অন্যান্য খরচ যা ছিল তাই আনচেঞ্জ মানে রিমাইনিং আনচেঞ্জ, অবশিষ্ট আগের মধ্যে থেকে যাবে, কোনো কিছু পরিবর্তন ঘটবে না। The period of credit allowed to customer, credit allowed by supplier, দেনাদার এবং পাওনাদার, and also the time lag in payment of wages এবং lag in payment of wages conversion period and expenses will remaining the same as before. কনভার্সন পিরিয়ড আগে যা ছিল সেম আগের মতোই থেকে যাবে, কিন্তু কনভার্সন পিরিয়ড তো আমাদেরকে ডেইলি বেসিস, মান্থলি বেসিস, উইকলি বেসিস কিছুই দেয়নি। তাহলে কিভাবে বের করব? হ্যাঁ, আমরা এটাকেই বেস ধরে বের করে ফেলবো। এখানে সব কিছুই আছে, ওয়েজেস আছে, লেবার আছে, ওভারহেড আছে, সানডে ডেবিটর্স, ক্রেডিটর্স, সব কিছু আছে। এটা দিয়ে আমরা কিভাবে অঙ্ক করি দেখেন, সম্পূর্ণ একটু ভিন্ন হবে। একসাথে আমরা শকটা তৈরি করব, উত্তর পথে চলে আসলাম। এই হচ্ছে শক। এখানে 60% ক্যাপাসিটি লেভেল দেওয়া আছে বলে কি এইভাবে করা? এখানে কনভার্সন পিরিয়ড দেওয়া নেই, আবার অ্যাডিশনাল প্রস্তুত করা হয়েছে, তাই এইভাবেই করতে হবে, নাইলে বিকল্প কোনো পথ নেই। কারণ ওয়ার্কিং করার কোনো সুযোগই নেই, কনভার্সন পিরিয়ড তো নেই, আমি বের করবো কিভাবে? তাই একটু খেয়াল করতে হবে মন দিয়ে। 60%-এ 24,000, 90%-এ 36,000। এবার আসি 60% লেভেলে ইউনিট রেট অ্যামাউন্ট, এইভাবে দুইটা মোট 6টা কলাম লিখে ফেললাম। কারেন্ট অ্যাসেটের মধ্যে র ম্যাটেরিয়াল 4,000 ইউনিট, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেবিটর্স, এগুলো কোথায় পেলাম? এই যে আমাদের প্রসেসে দেওয়া ছিল, ঠিক না? এখন ডেবিটরে 1,56,000 দেওয়া আছে, 1,56,000 টাকা দেওয়া আছে, সেল প্রাইস 26 টাকা লেখা আছে, কিন্তু ইউনিটের সংখ্যা তো নাই। ইউনিটের সংখ্যা বের করা যাবে, এই 26 দিয়ে 1,56,000-কে ভাগ করে ফেলতে হবে, তাহলে ইউনিটের সংখ্যা 6,000 পাওয়া গেল। বলেন এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে? তার একটু সমস্যা আছে যে ওয়ার্কিং প্রসেসের রেট হইছে যে 16 টাকা আর এক জায়গা হইছে যে 15.66। ওগুলো তো আমি এখনো যাইনি, ওগুলো আগে যেতে হবে কেন? অ্যাডভান্স তো কিছু বলার দরকার নেই। আমি এই যতটুকু বুঝাইছি এইটুক সমস্যা আছে কিনা তাই বলেন। না স্যার। আচ্ছা, ওইদিকে আমার দায়িত্ব, ওইদিকে আমি নিয়ে যাবো। এখন আমরা এখানে একটা প্রশ্ন ছিল সবার ভিতরে, সে 6,000 তো কোথাও ছিল না ডেবিটরের ভিতরে, কিভাবে বের করলাম? ডেবিটরের রেট সেল প্রাইস 26 টাকা দিয়ে, কারণ এটা তো সেল প্রাইস দিয়েই করা, তো 26 টাকা দিয়ে ভাগ করলাম আসাদুজ্জামান, এখানে 6,000 আসলো, তাই না? এবার আসি ক্রেডিটর গুলো দেখাবো। বলছে ক্রেডিটর তো সবসময় ম্যাটেরিয়ালের রেট দিয়েই হয়। ক্রেডিটরের টাকা কত আছে? 60,000 টাকা। কোনো ইউনিটের সংখ্যা দেয়নি, কিন্তু রেট আছে। কোথায় রেট? এই যে রেট। তাহলে 60,000-কে 10 দিয়ে ভাগ করিলাম, 6,000 পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে ওয়েজেস
৬,০০০ টাকা লেখা আছে, কিন্তু কোনো ইউনিটের মানে পরিমাণ দেওয়া নেই, রেট দেওয়া আছে ৬ টাকা। তো ৬ টাকা দিয়ে ৬,০০০কে ভাগ করেন, কত আসে? ১,০০০ আসে না? আচ্ছা, ওভারহেডের কথা একটু বলি। এই জায়গায় ওভারহেড কিন্তু দুটো একসাথে ধরতে হবে, ভেরিয়েবল আর ফিক্সড। তাহলে ৪ আর ২ ৬ টাকা। এখন ৬ টাকা দিয়ে যদি আমি ১২,০০০কে ভাগ করে ফেলি, তাহলে ২,০০০ হবে ইউনিটের সংখ্যা। এই ইউনিটগুলো সব বের করে ফেললাম। এবার আসেন কি হবে দেখাচ্ছি, দেখেন আমরা ডাইনে পাশে যাচ্ছি 90%। এখন ৪,০০০ ছিল 60%, আসাদুজ্জামান, এইটারে 60 দিয়ে ভাগ করে 90 দিয়ে ক্যালকুলেটরে গুণ করেন, কত আসে দেখেন। ৬,০০০ আসে কিনা? ৬ দিয়ে ভাগ দিয়ে ৯ দিয়ে গুণ, সব কয়টারে কি সবাই দেখছে? ক্যালকুলেটর আছে কাছে? বলেন যে 60% লেভেল বলে এই ইউনিটকে ভাগ করতে হবে ৬ দিয়ে, মানে ৬০ দিয়ে। ৬০ দিয়ে ভাগ ৯০ দিয়ে গুণ, দেখেন তো ক্যালকুলেটরে মিলে না? ঠিক আছে। তাহলে এইগুলোকে সব ৬০ দিয়ে ভাগ দিয়ে ৯০ দিয়ে গুণ করতেছি, আমাদের ইউনিট চলে আসলো। এখন র মেটেরিয়ালের রেট আনচেঞ্জ অবস্থায় আছে, লিখলাম ১০ টাকা। আচ্ছা, এই ওয়ার্কিং প্রসেসের কথাটা আমি রেখে দিলাম, এটা আমি ওয়ার্কিং বোঝাই তাই বোঝাবো। টোটাল কস্ট এটাও রেখে দিলাম। সেল প্রাইস কত? ২৬ টাকা। এবার গুণ করে করে আমরা এই পাশে দিচ্ছি, তাই না? এখানে কিন্তু ২টা রেখে দিছি, এই ২টা ওয়ার্কিং করতে হবে। তাহলে ওয়ার্কিং এর দিকে চলে আসি। আসাদুজ্জামানের উত্তর এবার পাবে। ক্যালকুলেশন অফ ওয়ার্কিং প্রসেস। আমরা বলেছিলাম যে শুরুতে ২ টাকা ফিক্সড কস্ট, ২৪,০০০ ইউনিট ছিল প্রথমে। ২৪,০০০কে ২ দিয়ে গুণ করলে ৪৮,০০০ টাকা হয়। ৪৮,০০০কে ৩৬,০০০ দ্বারা ভাগ করলে প্রতি ইউনিটের রেট আসে ১ টাকা ৩৩ পয়সা, ঠিক কিনা? ১ টাকা ৩৩ পয়সা হয়। জি স্যার। আচ্ছা, এখন একসাথে আমরা দেখাচ্ছি র মেটেরিয়াল ১০ টাকা, এই ১০ টাকায় থেকে যাবে। ডাইরেক্ট ওয়েজেসটা আমাদের 50% নিতে হবে। তাই প্রথমে 60% ক্যাপাসিটিতে কোনো ঝামেলা নেই, ৪ আর ২ ৬, ৬-এর অর্ধেক ৩। কিন্তু যখন আমি 90% ক্যাপাসিটিতে যাচ্ছি, তখন আমাদের ভেরিয়েবল ৬০ টাকা ঠিক আছে, ফিক্সড ২ টাকা জায়গায় হয়ে যাচ্ছে কত? ১ টাকা ৩৩ পয়সা। তাহলে ৫ টাকা ৩৩ পয়সার অর্ধেক কত হয়? ওভারহেডে দেখানো হয়েছে কে ২ টাকা ৬৭ পয়সা হয় নাকি 666 অনেকগুলো 6 আসে? অনেকগুলো 6 আসে। হ্যাঁ, অনেকগুলো 6 আসে। যদি আপনি অনেকগুলো 6 এখানে লেখেন তাও হবে, না লিখে শুধু 6 7 লিখলেই হবে। তাহলে এটা আরেকবার বোঝাবো। জি স্যার, আরেকবার বলেন। হ্যাঁ, ওভারহেডের ভিতরে ২টা আইটেম থাকবে, একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড। তো ভেরিয়েবল তো যা আগে যা ছিল তাই থাকবে, ভেরিয়েবল ওভারহেড ৪ টাকা। আর ফিক্সড ওভারহেড নতুন করে আমাদের রেট হবে। এই নতুন রেট কত হয়েছে? ২ টাকার জায়গায় ১ টাকা ৩৩ পয়সা হয়েছে। তাহলে ২ টাকা ছিল কিন্তু 60% লেভেলে, অথচ 90% হয়ে গেছে ১ টাকা ৩৩ পয়সা। এবার আপনি যোগ করেন ৪ এর ১ ৫ টাকা ৩৩ পয়সা, এটা ২ দিয়ে ভাগ করেন, তাহলে ২ টাকা ৬৭ পয়সা। বাস, তাহলে ওয়ার্কিং প্রসেস কত আসলো আসাদুজ্জামান? ১৫ টাকা 67 পয়সা। আর এটা হয়েছে কত? ১৬ টাকা। ক্লিয়ার হয়েছে? এখন আমরা এখানে আসলাম যে ১৫ টাকা ৬৭ পয়সা, এখানে 6 অনেকগুলো ছিল, ক্যালকুলেটরে লেখার সময় ডাইরেক্ট 6 7 দিবেন না। ১৫ টাকা 6 তিনটে সাইডে দেওয়ার পরে এটা 7 দিয়ে, তাহলে অ্যামাউন্টটা ঠিক থাকবে। আচ্ছা, এরপরে আসি টোটাল কস্ট ফিনিশ গুডস। যেটা ফিনিশ গুডসে ২২ টাকার জায়গায়
21 টাকা 33 পয়সা হলো কেন? ওই যে 2 টাকার জায়গায় 1 টাকা 33 পয়সা হয়ে গেল না, এই জন্য 21 টাকা 33 পয়সা হয়েছে। কে কারো অসুবিধা হয়েছে বুঝতে? বুঝি নাই। বলছে যে ফিনিশ গুডস আমাদের এখানে কয় টাকা ছিল? 60 টাকা, 2 টাকা 6 টাকা ওভারহেড। কিন্তু যখন আমরা 90% ক্যাপাসিটিতে গেলাম তখন তা 6 টাকা থাকলো না, তখন কত হয়েছে? 4 টাকা আর 1 টাকা 5 টাকা 33 পয়সা। এই জন্য আমাদের এই জায়গায় কইছে এই 22 টাকা, 22 টাকার মধ্যে ফিক্সড আছে 2 টাকা, সেই 2 টাকা সরাই দিয়ে 1 টাকা 33 পয়সা যোগ করলাম, তাহলে কত আসে? 21 টাকা 33 পয়সা। তার মানে এই 1 টাকা 33 পয়সা ফিক্সড কস্ট। অবশ্যই আমি ফিনিশ গুডসের রেট এখানে দেইনি, এখানে আরেকটা ওয়ার্কিং করলে অবশ্যই পেজ চেঞ্জ হয়ে যাচ্ছিল বলে আমি উঠাই দিছিলাম, এখানে ছিল ওয়ার্কিংটা বাদ দিয়ে দিছিলাম। সমস্যা নেই স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ওই 2 টাকার জায়গায় শুধু 1 টাকা 33 পয়সা হয়েছে, এইটুক কাজ। ওভারহেডটা কমে গেছে স্যার। 22 টাকার জায়গায় আমাদের 21 টাকা 33 পয়সা হয়েছে। হ্যাঁ, 67 পয়সা কমে গেছে। আচ্ছা, সেল প্রাইস তো আগের মতোই আছে। এবার প্রশ্ন, ওয়ার্কিং ক্যাপিটাল করার সময় ইতিপূর্বে যতগুলো অঙ্ক করাইছি সবসময় বলেছি সেল প্রাইসটা আমাদের অমিট করতে হবে, সেল প্রাইস দেখানো যাবে না, দেখাতে হবে প্রফিট বাদ দিয়ে কস্ট প্রাইস, নাকি? ডেবিটরের সাথে সবসময় দেখাতে বলেছি কি প্রফিট বাদ দিয়ে, সেল প্রাইস না দেখাই টোটাল কস্ট দেখাতে বলেছিলাম। কিন্তু এই অঙ্কটায় আমরা কি দেখালাম? সেল প্রাইস দেখালাম, টোটাল কস্ট কিন্তু দেখাইনি। কারণ কি? কারণ আছে আমাদের এখানে। আচ্ছা, আমরা নিচে অ্যানসার করার সময় কারণটা বলি। তাহলে এখন আমরা এখানে সেল প্রাইস দেখাইছি 26 টাকা করে 9000 গুণ করে দেওয়া হয়েছে, বাস এই অঙ্ক শেষ। এটা হলো কারেন্ট অ্যাসেট। এবার লাইবিলিটির ভিতরে যাই, তারপর আমি এই প্রফিটটা বাদ দিয়ে দেবো। লাইবিলিটির ভিতরে ক্রেডিটর 6000 ইউনিট, এর আমরা 90% করে 9000 ইউনিট বানালাম। 1000 ইউনিট 90% করলে হয় 1500 ইউনিট, 2000 ইউনিট 90% করলে হয় 3000 ইউনিট। আচ্ছা, রেট ছিল 10 টাকা 6 টাকা, আর এই যে লাস্টে ওভারহেড 6 টাকা, বলেন তো এখানে 6 টাকা থাকবে না 5 টাকা 33 পয়সা হবে? ওভারহেড 90% লেভেলে 5 টাকা 33 পয়সা হবে, কারণ 2 টাকার জায়গায় এখন হয়ে যাচ্ছে 1 টাকা 33 পয়সা, এই জন্য 5 টাকা 33 পয়সা হবে। আচ্ছা, গুণ করে যা অ্যামাউন্ট পেলাম এসে লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল হয় কিনা? তাহলে 60% ওয়ার্কিং ক্যাপিটাল 2 লাখ, আর 90% ওয়ার্কিং ক্যাপিটাল কত? 2,98,500। এখন এর মধ্যে আমাদের প্রফিট আছে, ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে কখনো প্রফিট রাখা যাবে না, বাদ দিতে হবে। এবার প্রফিটের পরিমাণ বলেছিল না, সেল হচ্ছে 26 টাকা, কস্ট হচ্ছে 22 টাকা, তাহলে প্রফিট কত? 4 টাকা। বিক্রি করেছিলাম কত হাজার ইউনিট? 6000 ইউনিট, প্রতি ইউনিটে 4 টাকা মুনাফা, তাহলে 6000 এর সাথে 4 গুণ করলে 4 ছক 24,000 টাকার মুনাফা। 24,000 টাকা প্রফিট বাদ দিতে হবে, থাকবে কত? 1,76,000। দ্বিতীয় লেভেলে আসেন, সেল কত? 26 টাকা, টোটাল কস্ট কত? 21 টাকা 33 পয়সা, বাদ দিলে প্রফিট প্রতি ইউনিটে 4 টাকা 67 পয়সা। এই 4 টাকা 67 পয়সার সাথে গুণ করতে হবে 9000, তাহলে প্রফিট আছে টোটাল 42,000, বাদ দেন, বাদ দিলে থাকে কত? 2,56,500। এইটাই হলো আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এবার অ্যাডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল 2,56,500 থেকে 1,76,000 মাইনাস করতে হবে। তাহলে অ্যাডিশনালটা আমাদের প্রস্তুত করা হয়েছিল, অ্যাডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল কত? মাইনাস করে পেয়েছি আমরা 80,500 টাকা। এটাই আনসার। কি ক্লিয়ার? হ্যাঁ, 5 টাকা 33 পয়সা বোঝাবো। ওভারহেড 4 টাকা ছিল ভেরিয়েবল, আর 2 টাকা ছিল ফিক্সড, 4 আর 2 6 টাকা। এখন এই 2 টাকার মধ্যে যখনই 90% ক্যাপাসিটিতে গেলাম তখন সেই 2 টাকা ভেঙে কত টাকা হয়েছে? আছে 1 টাকা 33 পয়সা। তার মানে ওই 6 টাকার জায়গায় এখন হয়ে গেছে 5 টাকা 33 পয়সা, ঠিক না?
স্যার 90% এর ওয়ার্কিং প্রসেস আর স্কুল এই দুটারই রেট ঠিক এই ওয়ার্কিং প্রসেসটা, আচ্ছা ওয়ার্কিং প্রসেসের ভিতরে তিনটা এলিমেন্ট থাকে। প্রথমে থাকে ম্যাটেরিয়াল, তো ম্যাটেরিয়াল কত টাকা? 10 টাকা, এটা 100%। আমি এখান থেকে বলে দিই, তাহলে ম্যাটেরিয়াল 100% 10 টাকা। আচ্ছা লেবার ছিল 6 টাকা, ওয়েজেস 6 টাকার কত হয়? 6 টাকার 50% 3 টাকা। কয় টাকা আছে? 3 টাকা। তাহলে ওয়েজেস এর কোনো ঝামেলা নেই, 2 জায়গায় 3 টাকা। এবার আমাদের ওভারহেডের মধ্যে ঝামেলা। ওভারহেড সেকেন্ড লেভেল যেটা 90%, সেটা আমাদের অর্ধেক এখানে, সরি 4 টাকার 1 টাকা, 5 টাকা 33 পয়সা। এই 5 টাকা 33 পয়সাকে 50% করো তো আছে কত আসে? 2 টাকা 67 পয়সা আসে কিনা? স্যার এই 2 টাকা 67 পয়সা এখান দিয়ে দিলাম। এবার যোগ করলে কত আসে? 15 টাকা 67 পয়সা। ওকে, এই সে 15 টাকা 67 পয়সা। ঠিক আছে, জি স্যার বাস অ্যাডিশনালটা বোঝা গেছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? আর প্রফিট কেন বাদ দিলাম, এটা কোনো প্রশ্ন আছে কিনা কারণ? আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটালের ভিতরে প্রফিট থাকতে পারবে না, তাই প্রফিটটা আমরা এখানে এসে বাদ দিয়ে দিলাম, ঠিক না? স্যার প্রফিটটা স্যার বলছেন আগে বাদ দিলে স্যার, বাদ দিলে অঙ্ক হবে না স্যার। না, অঙ্ক হবে মানে জড়তা আসবে। এখানে যদি আমি প্রফিট বাদ দিতে যাই, তাহলে এবার প্রশ্নের আর কোনো শেষ থাকবে না, একটার পর একটা প্রশ্ন আসবে, স্যার এইটা কি করে হলো? স্যার এই 26-এর জায়গায় কেন 25 টাকা লিখলেন আপনি? তখন দেখা যায় আমার প্রশ্ন আনসার দিতে দিতে আরো 1 ঘন্টা পার হয়ে যাবে। তাই নিরিবিলি প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য এটা করে দিচ্ছি। আমি তো এটা অনেক সুন্দর করে গুছাই দিছি অঙ্কটা, অন্যরা এইভাবে গুছাই দেয়নি বলে এই অঙ্ক নিয়ে অনেক ঝামেলা অনেকের কাছে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ফিক্সড কস্ট বেসিসের অঙ্কগুলো বুঝতে পারছি। প্রত্যেকটা অঙ্কের ভিতরে কিছু না কিছু ফিক্স থাকবে, আর ফিক্স নিয়ে আমাদের আলোচনা। এখানে বলছে ক্রাউন সিমেন্ট কোম্পানি, ক্রাউন সিমেন্ট কোম্পানি 24,000 ইউনিট তারা উৎপাদন করে থাকে 2009 সালে। 2010 সালে যে তারা 50% বাড়াতে চাচ্ছে। আচ্ছা 24,000-এর 50% কত বলে তো? 12,000। 24 আর 12 যোগ করলে কত হাজার হয়? 36,000। তার মানে পরবর্তীতে 36,000 লেভেল উৎপাদন করতে চাই। এখন উৎপাদন করলেই তো হবে না, ফিক্সড কস্টের একটা ব্যাপার আছে। ফিক্সড কস্ট আছে লেবারের ভিতরে, ওটা ওয়ার্কিং করতে হবে। 36,000-এর জন্য রেট পার ইউনিট কত হবে দেখতে হবে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে 80% ফিক্সড, তাহলে এইটাও তো আবার ওয়ার্কিং করতে হবে। ফিক্সড যেখানে আছে সেখানেই ওয়ার্কিং চলবে। দুইটা ফিক্সড কস্ট আছে, কিন্তু এই দুইটাই ওয়ার্কিং করতে হবে। এর মধ্যে কনভার্সন পিরিয়ডের ব্যাপারে একটু কথা। ইনভেন্টরি অফ র মেটেরিয়াল আমাদের 3,60,000 আছে। ইনভেন্টরি ওয়ার্কিং প্রসেস কত আছে? 2,20,000। কনভার্সন পিরিয়ড দেয়নি কিন্তু, আবার ইউনিটের সংখ্যাও দেয়া নেই, শুধু টাকা দেওয়া রয়েছে। ইনভেন্টরি অফ ফিনিশ গুডসের কনভার্সন পিরিয়ড নেই, টাকা দেওয়া আছে। এখন এই তিনটা ওয়ার্কিং করে আমাদের কনভার্সন পিরিয়ড তৈরি করতে হবে। কনভার্সন পিরিয়ড ডেইলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিস, যে কোনো তৈরি করা যায়। তাহলে তিনটা কনভার্সন পিরিয়ড আমরা পাচ্ছি না, তৈরি করব সেটা। এরপরে আসি, এর আগে আর একটু কথা বলি। ডেবিটর একটা ওয়ার্কিং, ওভারহেড একটা ওয়ার্কিং, সরি লেবারের একটা ওয়ার্কিং আর ওভারহেডের একটা ওয়ার্কিং, দুটো ওয়ার্কিং, আর এই তিনটা 5টা ওয়ার্কিং। এরপরে আমাদের আরো কিছু হয়েছে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ইনক্রিজ অফ ভলিউম অফ পারচেস অফ র মেটেরিয়াল, দ্য সাপ্লায়ার অফ র মেটেরিয়াল উইল রিডিউস ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট 10%। যখন আমাদের প্রোডাকশন বাড়ানো হবে, র মেটেরিয়ালের আমাদের পরিমাণ একটু বেশি বেশি করে কিনতে পারবো। যদি আমরা কাগজ কেনার সময় যখন বই ছাপাই, বই যদি আমরা কাগজ একসাথে বেশি করে কিনতে পারি, তাহলে আমাদের কিন্তু কাগজের দাম কমে আসে। এখানেও তাই বলছে, যখনই আমরা বেশি উৎপাদন করব, তখন আমাদের র মেটেরিয়ালের দাম কমে যাবে 10%। র মেটেরিয়াল যে ছিল 60 টাকা, ওটা 10% কমে যাবে।
যদি এখান থেকে 10% কমে তাহলে 6 টাকা কমবে, 54 টাকা হয়ে যাবে। ক্রেডিট পিরিয়ড অফ অ্যালাউ টু ডেবিটর্স 3 মান্থ, দেনাদার 3 মাস, ক্রেডিটর্স 2 মান্থ, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 15 ডেজ, আর ওভারহেড 1 মান্থ। কনভার্সন পিরিয়ড কিন্তু আমরা পেয়েছি 4টা, ডেবিটর, ক্রেডিটর, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস আর ওভারহেড, আর এই 3টা পাই নাই, এই 3টা ওয়ার্কিং করতে হবে কনভার্সন পিরিয়ড। ক্যাশ ইন হ্যান্ড কত? 3 লাখ টাকা, এসে অঙ্ক। এখন আমাদের ওয়ার্কিং এ চলে গেলাম। ক্যালকুলেশন অফ র ম্যাটেরিয়াল 54 টাকা, ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট 36,000 ইউনিট, ক্যালকুলেশন অফ ডাইরেক্ট লেবার কস্ট। লেবার কস্ট কত আছে? 50 টাকা, এর মধ্যে ফিক্সড আছে 40%। আচ্ছা 50 টাকার 50% কত? 40% কত হয়? 50 টাকা 40% 20 টাকা। তা 20 টাকারে 24,000 লেভেল দিয়ে গুণ করতে হয়। গুণ করলে কত লাখ আসে? এই যে 24,000 গুণন 20 টাকা, এতে আসে 4,80,000। এটাকে ভাগ করতে হবে 36,000 ইউনিট দ্বারা, প্রতি ইউনিট 13 টাকা পড়ে। তাহলে ফিক্সড কস্ট এখন কত? 13 টাকা। কেন? আগে তো ছিল 20 টাকা, এখন হয়ে গেল 13 টাকা। তাহলে রেট কমে আসলো না? যেটা ছিল 50 টাকা সেই ডাইরেক্ট লেবার এখন হয়ে গেছে 43 টাকা, ওই ফিক্সডের কারণে। আচ্ছা ফ্যাক্টরি ওভারহেড 40 টাকা ছিল, এর মধ্যে 80%, 32 টাকা হলো আমাদের ফিক্সড। তাহলে 32 টাকা গুণন 24,000 ইউনিট, টোটাল হয় আমাদের 7,68,000 টাকা। এটাকে ভাগ করব 36,000 ইউনিট দ্বারা, পার ইউনিট 21 টাকা, আর ভেরিয়েবল ছিল 8 টাকা। তাহলে 21 আর 8 কত হয়? 29 টাকা। কোথায় 40 টাকা ছিল ফ্যাক্টরি ওভারহেড, প্রোডাকশন বাড়ানোর কারণে মাত্র 29 টাকা হয়ে গেল। অ্যাডমিন সেলিং ওভারহেড 10 টাকা আছে, এটা আলাদা। তো টোটাল ফিনিশ গুডস রেট পেয়ে গেলাম। আচ্ছা ওয়ার্কিং প্রসেস, ম্যাটেরিয়াল 100% 54 টাকা থাকবে, লেবারের 43 টাকার অর্ধেক 21 টাকা সামথিং পয়সা, ওভারহেডের এই 29 টাকা 33 পয়সার অর্ধেক 14 টাকা 67 পয়সা। এই হলো ওয়েজেস, এই ওয়ার্কিং প্রসেসের রেট। টোটাল কস্ট ফিনিশ গুডসের রেট কত? ফিনিশ গুডসের রেট র ম্যাটেরিয়াল 54 টাকা, লেবার 43 টাকা, ওভারহেড 29 টাকা। ক্লিয়ার? এবার ডেবিটরের রেট, ডেবিটরের রেট শুধুমাত্র প্রফিটটা বাদ দিলেই হয়। তাহলে আগে যে রেটটা ছিল ডেবিটরের রেটটা ধরবে এরকম যে টোটাল ফিনিশ গুডস 126 টাকা 66 পয়সা, তার সাথে 10 টাকা হলো সেলিং খরচ, তাহলে 136 টাকা 66 পয়সা। কনভার্সন পিরিয়ড দেখাই, 3টে কনভার্সন পিরিয়ড ওয়ার্কিং করতে বলেছি। সে ম্যাটেরিয়াল 3,60,000 টাকা, 24,000 ইউনিট গুণন 60 টাকা। তো 60 টাকা দিয়ে গুণ করে যে টাকা হবে তা 3,60,000 ভাগ করে 360 দিয়ে গুণ করলে দিন পাওয়া যাবে ডেইলি বেসিস, 12 মাস দিয়ে গুণ করলে মাস পাওয়া যাবে 3 মাস, উইকলি বেসিস উইকলি 52 দিয়ে গুণ করলে এখানে 3-12 সপ্তাহ। ঠিক আছে, আমরা ডেইলি বেসিস দেখালাম। আচ্ছা এখানে ওয়ার্কিং প্রসেস 2,20,000 টাকা, নিচেই 24,000 ইউনিট ওয়ার্কিং প্রসেসের রেট 60 টাকা, ম্যাটেরিয়াল লেবার 25 টাকা, ওভারহেড 20 টাকা, এগুলো যোগ করে পেয়ে গেছি আমরা 105 টাকা। তো 105 টাকা দিয়ে 24,000 সাথে গুণ করলাম, 2,20,000কে ভাগ করে 360 দিয়ে গুণ করলাম, 31 দিন হয়েছে ডেইলি বেসিসে। ফিনিশ গুডস সেম ভাবে, ফিনিশ গুডসের রেট কত? ম্যাটেরিয়াল 60 টাকা, লেবার 50 টাকা, ওভারহেড 40 টাকা, গুণ করে নিয়ে ভাগ করে দিয়ে 360 দিয়ে গুণ করেছি 72 দিন। কে আছে? ওয়ার্কিং গুলো কি বোঝা গেছে একটু? বুঝে নাই? জি স্যার, বুঝা হয়েছে। আচ্ছা এই বইয়ের ভিতরে সব থেকে বড় অঙ্ক হচ্ছে এই 3 নম্বরটা। এর বড় কেন? কারণ যে ওয়ার্কিং বেশি হয়, এখানে ওয়ার্কিং হয়েছে 7টা, আর অঙ্ক তো এর ভিতরে যা আছে এগুলো পারা যাবে, এগুলো নিয়ে সমস্যা নেই। তাহলে আমাদের ফিক্সড বেসিসে একটু সময় বেশি লাগলো, আমি জানি যে এইটাই আসলে অনেকেরই সমস্যা থাকে। তো এখন মনে হয় ক্লিয়ার, তাই না? এখন যে কটা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ বলো। অঙ্কগুলো স্যার বাকিগুলো স্যার সেম না, সবগুলো যে ইয়াটা আছে স্যার ওইটা নিয়ে তো খালি কাজ করতে হইব, আর আগের নিয়ম তো ওগুলো আগের নিয়মই আছে স্যার। হ্যাঁ এটা আর কোনো সমস্যা নেই, আগের নিয়মই থাকবে।
এই যে এখানে যে 4 নম্বর অঙ্কটা 60% এ কত 24,000 ইউনিট, তা 90% এ কত হবে 36,000 ইউনিট। আগের অঙ্কের সাথে মিলে গেল না সাব্বির এটা? স্যার এখানে দুটো ওয়ার্কিং করতে হবে। আচ্ছা এখানে আমাদের বলছে আর কিছু না, আর ঝামেলা নেই, আগের মতো তো কনভার্সন পিরিয়ডের কোনো গ্যাপ নেই, কনভার্সন পিরিয়ড গুলো সব দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা পারা যাবে, এটা ছোট ওয়ার্কিং। হ্যাঁ এই তো অঙ্ক শেষ। কয়টা অঙ্ক আছে? 4টা। তাহলে আজকে এই 4টা অঙ্কই বাড়ির কাজ। অঙ্ক কিন্তু এই অধ্যায় শেষ হয়ে গেছে। স্যার কন্টিনজেন্সি থাকলে কি করব? হ্যাঁ কন্টিনজেন্সি থাকলে লাস্টে যাই যোগ করতে হয়। এখানে 5% দেওয়া আছে। এই 5%, হ্যাঁ হ্যাঁ 5% দেওয়া আছে। স্যার এই 5% কিসের উপর ধরবো? 5% এটা আবার কি আফটার না বিফোর একটু বলা থাকবে। বলছে কি যে কিপ দ্য 5% আগো অ্যাজ কন্টিনজেন্সি স্বরূপ রাখতে হবে। এখন এখানে কিন্তু আফটার কন্টিনজেন্সি বা বিফোর কন্টিনজেন্সি, আফটার নেটওয়ার্কিং এই ধরনের কিছুই বলা নেই। তাহলে আমাদের মনে করতে হবে যে নেটওয়ার্কিং ক্যাপিটাল হলো 100%, কন্টিনজেন্সি হলো 5%, তাহলে আমাদের যেটা বের হয়েছে এটা 95%। সুতরাং এইটাকে আমরা 95 দিয়ে ভাগ দিয়ে 5 দিয়ে গুণ করবো আসিফ। জি স্যার। আচ্ছা যদি বলতো 5% অন নিট ওয়ার্কিং ক্যাপিটাল, বা হ্যাঁ তাহলে কি করতাম সরাসরি আমরা, ও আচ্ছা ঠিক আছে, এটা যদি বলতো যে 5% অফ নিট ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে 95 দিয়ে ভাগ দিয়ে 5 দিয়ে গুণ করতাম। এবার যদি বলতো যে 5% অর বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল, বিফোর নিট ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে এইটার উপরে সরাসরি কি করতাম, কস্টের উপরে 5% দিয়ে গুণ করতাম। ঠিক আছে না? এই কন্টিনজেন্সি লাস্টে যোগ করে দিতে হয়। আচ্ছা তাহলে আর তো কোনো সমস্যা নেই? না স্যার। স্যার আলহামদুলিল্লাহ শেষ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই ফিক্সড গুলো নিয়ে অনেকেই ঝামেলা করে, আজকে ব্যাপক অনেক সময় দিয়ে আমাদের এটা শেখানো হলো যাতে ফিক্সড নিয়ে আর কোনো ঝামেলা না থাকে। এখনই এই মুহূর্তে সবাই এই 6টা অঙ্ক করবে, 5-6টা অঙ্ক একলি করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আর কোনো টেনশন থাকবে না, শেষ ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা আমরা ওই অ্যাডভান্স ট্যুর পরে পড়া দিছিলাম শেয়ার ভ্যালুয়েশন, তাই না? মনে আছে? ওখানে একটু পড়াটা আমি চেঞ্জ করে দিব, এরপরে দিলে মানে ভিডিও অনেক বড় হয়ে গেছে তো, এরপরে আর আপলোড নেবে না এরপরে দিলে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 1 নম্বর অধ্যায়ে শেয়ার ভ্যালুয়েশন। কয়টা মেথড শেয়ার ভ্যালুয়েশনে? 2টা। 3টা মেথড। মেথড গুলো কি কি মনে নেই? তার মানে অঙ্ক করিনি। জি স্যার সময় পাইনি অ্যাডভান্স অ্যাকাউন্টিং করতে। স্যার থিওরি বই তো পড়তে হয়, থিওরি বইগুলো তো নিয়ে অনেক ঝামেলা আছে। তাহলে আমাদের কয়টা পড়া দেওয়া ছিল এখানে আসিফ? শেয়ার ভ্যালুয়েশন অঙ্ক সাজেশনের অঙ্কগুলো দেওয়া ছিল, সাজেশনে সবগুলো দেওয়া ছিল। আচ্ছা শেয়ার ভ্যালুয়েশনের মেথড 3টা কি কি আবার বলি। সম্পত্তি ভিত্তিক পদ্ধতি, এটা 3টা নাম আছে ইংরেজিতে, অ্যাসেট বেস মেথড, ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, নিট ওট মেথড। এরপরে 2 নম্বর আয় ভিত্তিক পদ্ধতি, ইল্ড ভ্যালু মেথড, মার্কেট ভ্যালু মেথড, ক্যাপিটালাইজেশন মেথড। আর 3 নম্বর আছে ন্যায়সঙ্গত পদ্ধতি, যুক্ত পদ্ধতি মানে গড় পদ্ধতি, ফেয়ার ভ্যালু মেথড, কম্বাইন্ড মেথড আর এভারেজ মেথড। এই 3টা মেথড, মেথডের নাম উল্লেখ থাকবে। তাহলে মেয়েরা কি অঙ্ক কেউ করে নাই? কি মুক্তা অঙ্ক করেনি? স্যার এই অধ্যায়ের অঙ্ক সব হবে না, পরের চ্যাপ্টারে মনে হয় যাওয়া ভালো। ও শুধু মিজানের হবে, কিন্তু আর কারোর হবে না। মিজানের কথা শুনলে হবে না। কার কার সমস্যা আছে? তো চালগুলা হবে। আর হবে হবে স্যার। ও আজকে তাহলে পড়া থাকবে, লাস্টে কয়েকটা পড়া দেবো। অঙ্ক না করে এসে না কয়টা পদ্ধতি বলতে পারলো না, অঙ্ক হবে কিন্তু সব।
14 নম্বর থেকে অঙ্ক স্যার শুরু মাইক করছি। অফ করা ছিল তো স্যার, এই জন্য আপনি ভিডিও করতেছেন, এই জন্য বেশি বকতেছি স্যার, এই জন্য আর বলিনি স্যার। অঙ্ক করছি স্যার, সমস্যা নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। নতুন যারা আসলো তারা কিন্তু কথা বলতেছে না, এরা অঙ্ক করেছে নাকি? তামান্না তো আজকে প্রথম শুরুই করতে চাইছিল, তা তার হইল না। স্যার বইটা আমার পাইবেন স্যার। কি ঝড় আসতে কেন? আচ্ছা আজকে পড়া থাকবে আসিফ এই 17, 18, 19, 20 চারটে অঙ্ক। 17, 18, 19, 20 কয়টা হলো? চারটা। এই চারটা অঙ্ক বাড়ির কাছে থাকবে। আগামীকালকে আমরা নতুন অধ্যায় শুরু করব, কেউ মিস করবে না।